নজর রাখবো উত্তরের দিকে, কারণ আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে যাচ্ছেন উত্তরবঙ্গে। উত্তরের উন্নয়নের ডাবল ইঞ্জিন সরকারের নজর। আজ ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরকন্যায় উন্নয়ন সহ একাধিক বিষয় নিয়ে পর্যালোচনা। উত্তরবঙ্গে বৃষ্টি বিপর্যয়ের পর পরিস্থিতির উপর নজর। মুখ্যমন্ত্রীর বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি পার্থর কাছে যাব। পার্থ, আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে যাচ্ছেন। এই বৈঠকে কারা কারা থাকছেন, মূলত কোন কোন বিষয়ের উপর পর্যালোচনা? একেবারে দেখো, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রীর বিমান নামবে বাগডোগরা বিমানবন্দর, তারপর সেখান থেকে সোজা সড়ক পথে চলে আসবেন উত্তরকন্যায়। ইতিমধ্যেই কিন্তু প্রশাসনিক কর্তারা তারা বৈঠকে উপস্থিত হয়েছেন। যে প্রশাসনিক সূত্রে যেটা খবর, যে উত্তরবঙ্গের বিশেষ করে পাহাড় এবং তরাই ডুয়ার্সের যে বন্যা পরিস্থিতি এবং ধসের যে পরিস্থিতি তৈরি হয়েছিল কিছুদিন আগে, একদিকে ভুটান পাহাড়ে অতিরিক্ত বৃষ্টি, অন্যদিকে নর্থ সিকিমে ব্যাপক বৃষ্টির জেরে কিন্তু পাহাড়ে ধস এবং সমতলের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি একাংশে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা জানি যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই কিন্তু তিনি প্রাক বর্ষার বৈঠক তিনি করেছেন উত্তরবঙ্গের 8 জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে। আজও কিন্তু এই 8 জেলারই প্রশাসনিক কর্তাদের নিয়ে তিনি বৈঠক করবেন। তবে বৈঠকে উপস্থিত থাকবেন দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার জেলা শাসক এবং সেচ দপ্তর সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। বাকি 6 জেলা উত্তরবঙ্গের, সে কালিম্পং থেকে একেবারে মালদা পর্যন্ত, আলিপুরদুয়ার, কোচবিহার, দুদিনাজপুর প্রশাসনিক কর্তারা কিন্তু ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দিবেন। এবং ইতিমধ্যেই যে এক দফায় কিন্তু বৃষ্টি হয়ে গেছে ভুটান পাহাড়, অন্যদিকে নর্থ সিকিমে, তার জেরে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ে পাহাড়। 10 নম্বর জাতীয় সড়কও একাধিকবার ধসের জেরে বন্ধ থাকে। অন্যদিকে হাতিনালা সহ ডুয়ার্সের আলিপুরদুয়ারে বেশ কয়েকটি নদী, কালজানি থেকে শুরু করে তোরসা, সেখানে জলস্তর বৃদ্ধি পায় এবং বন্যা পরিস্থিতি তৈরি হয়। এবং স্বাভাবিকভাবে এই যেহেতু বর্ষা ঢুকে গেছে উত্তরবঙ্গে এবং ভারী বৃষ্টির প্রভাব থাকছে আগামীতে, স্বাভাবিকভাবে সেই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায় তা নিয়েই কিন্তু এই পর্যালোচনা বৈঠক, যেখানে সেচ দপ্তরের আধিকারিকরা থাকছেন একেবারে সাক্ষাতে থাকছেন জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার প্রশাসনিক কর্তারা। বাকি 6 জেলা উত্তরবঙ্গে তারা কিন্তু ভার্চুয়ালি বৈঠকে যোগ দেবেন। এবং কি করণীয় এবং কি করণীয় নয় সেই বিষয়ে কেন আমরা জানি, এর আগেই কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে ধস এবং বন্যা মোকাবিলায় একেবারে কিন্তু জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। এবং সেই মতে কিন্তু যে দুধিয়া ব্রিজ বা শিলিগুড়ি এবং মিরিকে সংযোগ করে দুধিয়া ব্রিজ, সেই দুধিয়া ব্রিজের যে হিউম পাইপের সেতু তা উড়ে যায়, দ্রুত কাজ শুরু করে এবং আপাতত ফুটব্রিজ দিয়ে সাধারণ মানুষ হাঁটাচলা করছে, এপার থেকে ওপারে যাচ্ছে। তবে এই দুধিয়ার যে হিউম পাইপের ব্রিজ, যার 40% ক্ষতি হয়েছিল বালাসন নদীর ফুলে ফেঁপে ওঠায়, সেই সেতুও কিন্তু দ্রুত চালু হবে, এমনটাই প্রশাসনিক সূত্র করে। এই কোন অবস্থা দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গ বর্ষার মুখে, স্বাভাবিকভাবে গোটা পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এমনটাই কিন্তু প্রশাসনিক সূত্রের খবর। পাশাপাশি যে উত্তরবঙ্গের উন্নয়ন নিয়েও যে 2 মাস হয়েছে নতুন সরকারে, বেশ কিছু প্রকল্পের তারা প্রতিশ্রুতি দিয়েছিল, সেই মতো কিন্তু কাজও হয়েছে। উত্তরবঙ্গ তার থেকে কিন্তু ব্যতিক্রম নয়। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের মানুষদের জন্য গত 2 মাসে নতুন রাজ্য সরকার কী কাজ করেছে তারও কিন্তু একটা পর্যালোচনা তিনি করবেন, এমনটাই কিন্তু আমরা প্রশাসনিক সূত্রে জানতে পারছি। এবং স্বাভাবিকভাবেই গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সফরকে কিন্তু উত্তরবঙ্গের মানুষও যথেষ্ট আগ্রহী। বেশ পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে উত্তরকন্যায় উন্নয়ন নিয়ে যেমন পর্যালোচনা বৈঠক হবে, পাশাপাশি ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় সরকারের আর্থিক সাহায্য, দুর্ঘটনায় মৃত আহতদের পরিবারকে ক্ষতিপূরণ। আজ উত্তরকন্যায় আর্থিক সাহায্য তুলে দেবেন মুখ্যমন্ত্রী। পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আবারও যাব পার্থর কাছে। পার্থ, 21শে জুন ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয় এবং তাদেরই আজ পাশে দাঁড়াবেন রাজ্য সরকার। একেবারে দেখো, যে গত 21শে জুন রবিবার যে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে একদম ময়নাগুড়ি উল্লাডাবড়ি বলে এলাকায়, জাতীয় সড়কের ধারে, যেখানে ঘটনাস্থলে এক শিশু সহ কিন্তু 6 জনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন কিন্তু আহত হয়। এবং ওই দিনই কিন্তু সন্ধ্যাবেলা আমরা জানি মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে গিয়ে পৌঁছন এবং হাসপাতালে গিয়ে আহতদের দেখেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ এবং রাজ্যের অর্থ ও পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। এবং বিস্তারিত খবর 2 মন্ত্রীর কাছ থেকে কিন্তু মুখ্যমন্ত্রী নেন
এবং সেই মতোই মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো তারা এসে যারা আহত হয়েছেন বা যারা মৃত হয়েছিলেন দুর্ঘটনায় তাদের পাশে থাকার আশ্বাস কিন্তু সেদিনকার রাজ্য সরকার থেকে তারা দিয়ে গিয়েছিলেন। আজ এই আহত এবং মৃতদের পরিবারের যারা আত্মীয় স্বজন রয়েছেন তাদেরকে ডেকে পাঠিয়েছে। আর নিজের রাজ্য সরকার যে মানবিক তা কিন্তু আবারও তুলে ধরতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই উদ্যোগ। ইতিমধ্যেই ময়নাগুড়ি রাজগঞ্জ যারা ওই সেদিনের অভিশপ্ত বাসে যারা যাত্রী ছিলেন, যারা নিজেদের স্বজনকে হারিয়েছেন, তারা কিন্তু আজ এখানে এসে পৌঁছেছেন এবং তারাও মুখ্যমন্ত্রীর এই তাদেরকে যে ডেকে পাঠানো তাকে এই সিদ্ধান্ত একেবারে আজ উত্তরকন্যায় আর্থিক সাহায্য তুলে দেবেন মুখ্যমন্ত্রী। দুর্ঘটনায় মৃত আহতদের পরিবারকে ক্ষতিপূরণ তাঁরা কি বলছেন শোনা যাক। আমরা যাচ্ছিলাম ঘোষকাডাঙ্গা, তো দুজন তো মারাই গেছে। আমার বুকে এখানে হাড় ভেঙেছে আর এই হাতেও ভেঙেছে 4টা। রাজ্য সরকার আমাদের ট্রিটমেন্ট করছিল। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আসবেন, এটা তো আমাদের খুশির বিষয় যে আমাদের আর্থিক সাহায্য তুলে দিবে হাতে। জলপাইগুড়ি পার হওয়ার পরে তার বাসটাও অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমার নাতি প্রাণ হারিয়ে গেল, আমার মেয়ের প্রাণ হারিয়ে গেল। এটাই চাচ্ছি যে আমরা কি করে বাঁচবো, আমার সবই তো চলে গেল। এই খুশিতেই আসলাম যে আমাদের কিছু একটা করা চাই। মানবিক মুখ্যমন্ত্রী আমাদের কোন রকম করে আমাদের বাঁচার মতো ব্যবস্থা করে দেবে মুখ্যমন্ত্রী। আমাদের তো গরিব মানুষ, আমাদের পরিবারের সবাই আমরা পড়ে আছি, তিনটে লোক এরকম করে পড়ে আছি। উত্তরকন্যায় বৈঠক, ময়নাগুড়ির বাস দুর্ঘটনায় স্বজনহারাদের পাশে দাঁড়ানো আর তারপরেই জল্পেশ মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী। উত্তরকন্যায় বৈঠক শেষে ময়নাগুড়িতে শুভেন্দু অধিকারী। শপথের পর এই নিয়ে তৃতীয়বার উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। শান্তনু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি শান্তনু থেকে একবার জানবো। শান্তনু, আমরা জানি যে শ্রাবণ মাসে এই জল্পেশ মন্দিরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় হয়, সেটাই কি খতিয়ে দেখতে, অর্থাৎ কি ব্যবস্থা রয়েছে সেটাই খতিয়ে দেখতেই কি আজ মুখ্যমন্ত্রী তিনি আসছেন পরিদর্শনে? গতকাল মুখ্যমন্ত্রীর যে শপথসূচি বেরিয়েছিল তাতে বলা হয়েছিল যে তিনি জলপেশ মন্দিরে পরিদর্শনে আসতে পারেন, কারণ ময়নাগুড়িতে একটি দুর্ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলোকেও কিন্তু তার আজকে ক্ষতিপূরণ এবং তার সাথে দেখা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী। উত্তরকন্যাতে যেটা জানা যাচ্ছে তিনি সেখানেই দেখা করবেন এবং যে কর্মসূচির মধ্যে ছিল তিনি জলপেশ মন্দিরে আসতে পারেন, সেখানে পুজো দিতে পারেন এবং যেহেতু শ্রাবণ মাস সামনে আসছে, আগামী 19 তারিখ থেকে এখানে বলা যেতে পারে আগামী 1 মাস ধরে উৎসব চলবে, সে ধরনের সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখতে পারেন, এরকম একটি প্রশাসনিকভাবে জানা গিয়েছিল। এবং গতকাল পুলিশ প্রশাসনের তরফ থেকেও তেমনটাই পরিদর্শন করা হয়েছিল। তারা বিভিন্ন নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেছেন এবং মন্দির কর্তৃপক্ষ মনে করছেন যে আজকে মুখ্যমন্ত্রী হয়তো উত্তরকন্যা থেকে এখানে আসতে পারে। প্রশাসনিকভাবে সেইভাবে কিন্তু প্রস্তুতি রাখা হয়েছে, সব রকমের ব্যবস্থা করা হয়েছে। ধন্যবাদ সন্তু। এবার ইডি স্ক্যানারে দেবরাজ, তোলাবাজি মামলার সব তথ্য এফআইআর কপি সংগ্রহ, সব তথ্য দিল্লির সদর দফতরে পাঠালো কলকাতার ইডি দফতর। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, তাহলে বড়সড় কোনো পদক্ষেপের পথে হাঁটছে ইডি? এবার ইডি স্ক্যানারে দেবরাজ, তোলাবাজি মামলার সব তথ্য এফআইআর কপি সংগ্রহ, সব তথ্য দিল্লির সদর দফতরে পাঠালো কলকাতার ইডি দফতর। তোলাবাজিতে কত টাকা লেনদেন সেই সংক্রান্ত তথ্য ইতিমধ্যে দুটি মামলার ক্ষেত্রেই ইসিআইআর হয়েছে। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, দুটি মামলার ক্ষেত্রে ইসিআইআর হয়েছে, দিল্লির সদর দফতরে সব তথ্য পাঠালো কলকাতার ইডি দফতর। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে বড়সড় কোনো পদক্ষেপ নিতে চলেছে ইডি? একেবারে ইডির পক্ষ থেকে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে এমনটাই বলা যায়। তার কারণ সব্যসাচী দত্ত মামলা ও দেবদাস চক্রবর্তী মামলা, এই দুটি তোলাবাজি মামলার ক্ষেত্রে কিন্তু ইডির পক্ষ থেকে প্রথমে ইসিআইআর করা হয়েছিল দিল্লির যখন সবুজ সংকেত আসে সেই নির্দেশে। এর পরবর্তী ক্ষেত্রে দুটি মামলার ক্ষেত্রে কিন্তু যে লেনদেন সংক্রান্ত তথ্য, এই সমস্ত তথ্য ইতিমধ্যেই ইডি সদর দপ্তর দিল্লি সেখানে পাঠানো হয়েছে এবং দুটি ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে যে এফআইআর করা হয়েছিল সেই এফআইআর এর কপি থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় পাঠানো হয়েছে এবং দিল্লির সদর দপ্তরে মূলত পাঠানো হয়েছে কিভাবে কত টাকা লেনদেন হয়েছিল, কিভাবে টাকা তোলা হয়েছিল, এই যাবতীয় তথ্য কিন্তু ইডি সদর দপ্তর সেখানে কলকাতা অফিসারদের পক্ষ থেকে পাঠানো হয়। দিল্লির সবুজ সংকেত আসার পরেই কিন্তু বড়সড় পদক্ষেপ নিতে চলেছে ইডির পক্ষ থেকে এই দুটি মামলা, অর্থাৎ দেবদাস চক্রবর্তী মামলা এবং সব্যসাচী দত্ত মামলার ক্ষেত্রে। কারণ ইডির পক্ষ থেকে আগে থেকেই যেমন ইসিআইআর ইতিমধ্যেই করা হয়েছে, কিন্তু পরবর্তী কি পদক্ষেপ হবে দিল্লি থেকে যখন সবুজ সংকেত দেবে তারপরে বড়সড় পদক্ষেপে নামতে চলেছে ইডি আধিকারিকের। একেবারেই
বিজেপির জেলা পরিষদের বৈঠক আর সেই বৈঠকে টিএমসির কর্মাধ্যক্ষ। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বৈঠকে টিএমসির 5 কর্মাধ্যক্ষ। উন্নয়নের লক্ষ্যে বৈঠকে যোগ বলে মত টিএমসির কর্মাধ্যক্ষদের। সুজিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, বিজেপি জেলা পরিষদের বৈঠক এবং সেই বৈঠকে টিএমসির কর্মাধ্যক্ষ রাজনৈতিকভাবে কতটা ইঙ্গিতপূর্ণ? এবার রাজনৈতিকভাবে যে ইঙ্গিত দিচ্ছে তা হলো তৃণমূল যে যথেষ্ট চাপে রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলা মুখ্যমন্ত্রীর জেলায়, সেটা কিন্তু আজকের ঘটনা আরো একবার প্রমাণ দিল। আসলে জেলা পরিষদে বলা যায় ক্ষমতায় ছিল তৃণমূল, আর সেখানেই তৃণমূলের ক্ষমতায় থাকা অবস্থায় দেখা গেল জেলা পরিষদের সভাধিপতি সহসভাধিপতি তারা পদত্যাগ করেন পদ থেকে। তারপরে কিন্তু যেটা সামনে এলো তা হলো দুজন যে আবার পদে বসলেন, তারা সভাধিপতি সহসভাধিপতি, তারা কিন্তু বিজেপির থেকে। কিন্তু কর্মাধ্যক্ষরা 7 জনের 5 জন যারা কিন্তু তৃণমূলের, তারা দেখা যাচ্ছে যে সঙ্গে আছেন এই বোর্ডে। তারা প্রকাশ্যেও বলছেন, মিটিং এ গিয়েও জানান দিচ্ছেন। জেনারেল মিটিং হলো প্রথম বিজেপির সভাধিপতি হওয়ার পর, সেই মিটিং এ তারা অংশ নিলেন, যেখানে কিনা একেবারে জনমত নির্বিশেষে জনপ্রতিনিধিরা থাকলেন। সাংসদ বিজেপির, বিধায়ক বিজেপির, সভাধিপতি বিজেপির, কিন্তু যারা কর্মাধ্যক্ষ তারা তৃণমূলের, এবং সেটা কোন মন্ত্র বলে তারা থাকলেন তারা স্বীকার করছেন। দল রীতিমতো হয়, তাহলে কিন্তু ঊর্ধ্বে উঠতে হবে। এবং কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারীরাও বলে দিয়েছেন যে একেবারে সুজিত, সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখল করেছে বিজেপি। দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় কি বৈঠকে টিএমসির কর্মাধ্যক্ষরা? সেই প্রশ্নই উঠছে। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফের নজর উত্তরে, উত্তরের উন্নয়নের ডাবল ইঞ্জিন সরকারের নজর। এই নিয়ে তৃতীয়বার উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা জানি আর কিছুক্ষণের মধ্যেই উত্তরকন্যায় বৈঠক শুরু হতে চলেছে। উন্নয়ন সহ একাধিক বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক। উত্তরবঙ্গে বৃষ্টি বিপর্যয়ের পর পরিস্থিতির উপর নজর রাখতে বৈঠক। এই বৈঠকে কারা কারা থাকছেন? ডিএম, এসপি, শেষ দফতরের আধিকারিকরা থাকছেন। বিশ্বজিৎ মিশ্র প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, যে ছবি আমরা দেখছি, ইতিমধ্যেই উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি কিন্তু বিমানবন্দর থেকে কিছুক্ষণের মধ্যে উত্তরকন্যা উদ্দেশ্যে রওনা দেবেন। কিন্তু তার আগে আমি তোমাকে ছবিটা দেখাই যে উত্তরবঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী নামার পর কর্মী সমর্থক এবং আধিকারিকরা ইতিমধ্যে কিন্তু তারা ঘোরায় করে রয়েছেন এবং তারা কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করছেন। তুমি জানো যে উত্তরে বেশ কিছুক্ষণে যে বন্যা পরিস্থিতি, তার জন্য সেচ দপ্তরের কি কি কাজ হয়েছে তা নিয়ে কিন্তু তিনি উত্তরকন্যায় বৈঠক করবেন। এবং উত্তরকন্যায় পাশাপাশি ময়নাগুড়ির যে বাস দুর্ঘটনা, সেই আহত ছিল মৃত পরিবার, সেই পরিবারদের সঙ্গেও আর্থিক সাহায্য তুলে দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বাগডোগরা বিমানবন্দরে রয়েছে এবং বিমানবন্দর থেকে তিনি সোজা উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা দেবেন। এবং তার আগে তুমি সেই ছবি দেখছো যে মুখ্যমন্ত্রী এখানে জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করছে। মূলত বহু জনপ্রতিনিধি শিলিগুড়ি মহকুমা এবং পুরসভা এলাকার প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছে এবং মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে প্রায় থেকে প্রচুর মানুষের ভিড় ছিল। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে কার্যকর কর্ডন করে রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই এই বিমানবন্দর থেকে উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা দেবে এবং প্রচুর কর্মী সমর্থক তারাও কিন্তু বেশ কিছু কথা বলে নেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। মুখ্যমন্ত্রী যে কনভয় তা বিমানবন্দর নয়, বিমানবন্দরে পাশ থেকে বেরোনোর কথা ছিল, কিন্তু তার মধ্যেই দেখা গেল যে কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রীকে স্বাগত করে তারাও কিন্তু এই এলাকায় আছেন এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রী যে কনভয় তা কিন্তু বেরোচ্ছে, সেই ছবি আমরা দেখাচ্ছি। প্রচুর কর্মী সমর্থকরা নেওয়ার চেষ্টা করছেন এবং মুখ্যমন্ত্রী এখান থেকে বেরোচ্ছেন। কনভয় কিন্তু ইতিমধ্যে উত্তরকন্যার উদ্দেশ্যে আমরা সেই ছবিটা দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী বেরোলেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি উত্তরকন্যায় বৈঠক সারবেন। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, দার্জিলিং এর সাংসদ রাজু বিষ্টা,
সহ একাধিক জনপ্রতিনিধিরা তারা কিন্তু বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানায় এবং মুখ্যমন্ত্রীর কনভয় এখান থেকে রওনা হলো এবং কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন। তুমি জানো যে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী এবার নিয়ে তৃতীয়বার তিনি এলেন এবং তিনি প্রথমবার এসেই দাবি করেছিলেন যে তিনি প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসবেন এবং সেই মতোই কিন্তু জুলাই মাসের প্রথম 3 দিনে তিনি কিন্তু উত্তরবঙ্গে এলেন এবং উত্তরবঙ্গে তিনি কিন্তু বেশ কিছু যে পর্যালোচনা বৈঠক তা কিন্তু সেরে নেবেন বলে আমরা প্রশাসনিক সূত্রে খবর পাচ্ছি। মুখ্যমন্ত্রীর কনভয় বাগডোগরা বিমানবন্দর থেকে রওনা দিল এবং কিছুক্ষণের মধ্যে উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা দেবে। আমরা ছবিটা দেখাচ্ছি, প্রচুর বিজেপি কর্মী সমর্থক যারা কিন্তু এই বিমানবন্দরে সকাল থেকেই হাজির ছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের কি কথা হলো তা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। প্রশাসনের আধিকারিকরা তারাও কিন্তু ধীরে ধীরে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার জন্য বেরিয়ে পড়লেন। কার্যত প্রায় 2:02 নাগাদ বিমানবন্দরে নামে মুখ্যমন্ত্রীর বিমান এবং তারপরে মুখ্যমন্ত্রী কিন্তু উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা দেন। যদিও কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী ইতিমধ্যে কার্যত বাগডোগরা বিহার মোড় ছাড়িয়ে ইতিমধ্যে উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। একেবারে বিশ্বজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আমরা দেখছি, ইতিমধ্যে উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শপথ নেওয়ার পর এই নিয়ে তৃতীয়বার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরের উন্নয়নের ডাবল ইঞ্জিন সরকারের নজর। উত্তরকন্যায় আর কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছবেন। সেখানে বৈঠক রয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকবেন ডিএম, এসপি, সেচ দফতরের আধিকারিকরা। উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর বৈঠকে মন্ত্রী, বিধায়করাও। উত্তরকন্যায় উন্নয়ন সহ একাধিক বিষয় নিয়ে পর্যালোচনা। উত্তরবঙ্গে বৃষ্টি বিপর্যয়ের পর পরিস্থিতির উপর নজর। আর কিছুক্ষণের মধ্যেই উত্তরকন্যায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর তারপরেই শুরু হবে এই বৈঠক। পঞ্চায়েতে দুর্নীতি রুখতে নয়া দাওয়ায়। পঞ্চায়েতে দুর্নীতিতে জিরো টলারেন্স। প্রধানদের হাতে থাকবে না আর্থিক ক্ষমতা। পঞ্চায়েতে সরকারি আধিকারিকের হাতে আর্থিক ক্ষমতা। 125 দিনের কাজ শুরু হতেই বড় পদক্ষেপ রাজ্যের। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, ঠিক কি পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে? দেখো, রাজ্যে 125 দিনের কাজ শুরু হতেই রাজ্য পঞ্চায়েত দপ্তরের ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973 এর আইনে সংশোধন আনতে চলেছে রাজ্য, এবং সেই সংশোধন রাজ্য অর্ডিন্যান্স জারি করেও আনতে পারে, পাশাপাশি রাজ্য বিধানসভায় সংশোধনী বিল পেশ করেও এই সংশোধন আনতে পারে। কি সেই সংশোধন আনা হচ্ছে? তুমি জানো, আমাদের রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। গ্রাম পঞ্চায়েতে প্রধানদের যে আর্থিক ক্ষমতা দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973 অনুযায়ী, সেই আর্থিক ক্ষমতা এবার তুলে নেওয়া হতে চলেছে। তার বদলে পঞ্চায়েত দপ্তরের যারা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছেন তারাই সেই আর্থিক ক্ষমতা পাবেন। কেন এই আর্থিক ক্ষমতা তুলে নেওয়া হচ্ছে? তার কারণ হিসাবে প্রশাসনিক সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে সাম্প্রতিক সময়, অর্থাৎ এর আগে তৃণমূল কংগ্রেসের সরকারের সময় 100 দিনের কাজ, পঞ্চদশ অর্থ কমিশনের টাকা নিয়ে বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানদের হাত দিয়ে যেহেতু এই আর্থিক অনুমোদন দেওয়া হয়েছে, তাই একাধিক প্রধানের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, রাজ্যে সরকার পালাবদলের পর দেখা যাচ্ছে একাধিক প্রধান তারা বেপাত্তা, তারা নিখোঁজ। অনেক প্রধানই তারা পদত্যাগ করেছেন। তাই গোটা বিষয়টিকে মাথায় রেখেই রাজ্য সরকার উড়িষ্যার মডেল ফলো করে এই 125 দিনের কাজ শুরু হতেই গ্রাম পঞ্চায়েতের প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা নিয়ে নিচ্ছে। এই আর্থিক ক্ষমতা তাদেরকে কিভাবে দেওয়া হতো না, গ্রাম পঞ্চায়েতের প্রধান তারা 100 দিনের কাজ থেকে শুরু করে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচ করার জন্য টেন্ডার করতেন। টেন্ডার করে তারাই আর্থিক অনুমোদন দিতেন। ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, যাকে প্রশাসনিক ভাষায় বলা হয় ডিবিটি, তার মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে টাকা পৌঁছালো। আর্থিক অনুমোদন দেওয়ার দায়িত্ব গ্রাম পঞ্চায়েত প্রধানদের হাতেই ছিল। আর এই ক্ষমতাই এবার রাজ্য নিয়ে নিচ্ছে মূলত পঞ্চায়েত ব্যবস্থায়, যাতে দুর্নীতিতে জিরো টলারেন্স এই নির্দেশ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন পঞ্চায়েত দপ্তরকে বলে নবান্ন সূত্রে খবর, এবং তারপরেই রাজ্য পঞ্চায়েত দপ্তর এই পরিবর্তন আনছে এবং ইতিমধ্যেই তার প্রস্তুতিও চূড়ান্ত হয়েছে বলেই সূত্র মারফত খবর। বেশ সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূল আমলে দুর্নীতির জেরে বন্ধ ছিল 100 দিনের কাজ। তৃণমূল আমলে দুর্নীতির জেরেই এবার ওড়িশা মডেল। সোমরাজ, বেশিরভাগ পঞ্চায়েতে তৃণমূলের প্রধান রয়েছেন। তৃণমূল আমলে 100 দিনের কাজে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, তার জেরেই বন্ধ হয়ে যায় 100 দিনের কাজ। তাই কি এই পদক্ষেপ, সোমরাজ?
একদমই দেখো, প্রশাসনিক মহল জানাচ্ছে যেহেতু তুমি দেখেছো 2022 সালে 100 দিনের কাজ রাজ্যে বন্ধ করে দেওয়া হয়েছিল। কি কারণে বন্ধ? তার কারণ 100 দিনের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছিল এবং তোমার মনে আছে দুর্নীতির অভিযোগ ওঠার পর কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল রাজ্যে পাঠানো হয়, তারা সমীক্ষা করে রিপোর্ট দেয় এবং সেই রিপোর্ট দেওয়ার পরেও কিন্তু 100 দিনের কাজ বন্ধ করে রাখা হয়েছিল। তার কারণ গ্রাম পঞ্চায়েত প্রধানদের মাধ্যমে যে টাকা দেওয়া হয়েছে সেখানে অনিয়ম হয়েছে, সেই অভিযোগটাই আনা হয়েছিল। মূলত সেই কারণেই এই ব্যবস্থার এবার খোল নসলে বদল আনা হচ্ছে এবং সেই কারণেই ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973 আইনে সংশোধন আনা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের কাছে গেছিল রাজ্য যে কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে কোনো ছাড় দিতে পারে নাকি, কিন্তু কেন্দ্রের তরফে রাজ্যকে জানিয়ে দেওয়া হয়েছে যে এটা রাজ্যই বদল করতে পারে এবং সেখানে তারা উড়িষ্যার উদাহরণও তুলে ধরে এবং তারপরই উড়িষ্যায় কি বদল আনা হয়েছে সেটা দেখেই রাজ্যের পঞ্চায়েত দপ্তর এবার এ রাজ্যেও কার্যকর করতে চলেছে, এমনটাই সূত্র মারফত খবর। বেশ, গ্রাম বাংলার অর্থনীতিতে নতুন অক্সিজেন। 100 দিনের কাজের পরিবর্তে চালু 125 দিনের কাজ, আর দৈনিক মজুরি বেড়ে কত হচ্ছে? 300 টাকা। পারিশ্রমিক 300 টাকা দিচ্ছেন কে? মোদিজি। পারিশ্রমিক 300 টাকা দিচ্ছে কে? মোদিজি জিন্দাবাদ। 100 দিনের কাজের জমানা শেষ। 1 জুলাই থেকে দেশ জুড়ে চালু হয়েছে 125 দিনের কাজ। মনরেগা এখন থেকে ভিবিজি রামজি বা বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন। নতুন এই প্রকল্পে শুধু কাজের দিনই বাড়েনি, দৈনিক মজুরিও এক ধাক্কায় অনেকটা বেড়েছে। পারিশ্রমিক 300 টাকা দিচ্ছেন কে? মোদিজি। মোদিজি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ভিবিজি রামজি প্রকল্পে পশ্চিমবঙ্গে এখন থেকে মজুরি দিনে 300 টাকা। পয়লা এপ্রিল 2006 সালে বাংলার 10 জেলায় চালু হয়েছিল মনরেগা প্রকল্প বা 100 দিনের কাজ। তখন দৈনিক মজুরি ছিল 67 টাকা 42 পয়সা। 2022 সালে দুর্নীতির অভিযোগে এই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দেয় কেন্দ্র। বাংলায় বন্ধ হয়ে যায় 100 দিনের কাজ। 2022 সালে কাজ বন্ধ হওয়ার সময় বাংলার শ্রমিকদের মজুরি ছিল দিনে 223 টাকা। পালাবদলের বাংলায় 1 জুলাই থেকে চালু হয়েছে 125 দিনের কাজ। দৈনিক মজুরি এক ধাক্কায় বেড়ে 300 টাকা, অর্থাৎ এক ধাক্কায় বাংলার শ্রমিকদের মজুরি বাড়ল প্রায় 35%। গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড ছিল 100 দিনের কাজ। গরিব খেটে খাওয়া মানুষের রোজগারের বড় ভরসা। সেই ভরসায় আরও বাড়িয়ে হাজির 125 দিনের কাজ। কাজের দিন বেশি, মজুরিও বেশি। জোড়া প্রাপ্তিতে খুশি জব কার্ড হোল্ডাররা। পারিশ্রমিক 300 টাকা দিচ্ছে কে? মোদিজি জিন্দাবাদ জিন্দাবাদ। অনেক খুশি। কিরকম খুশি যে 100 দিনের কাজ পেয়েছি। 125 দিন, অনেক দিন কাজ বন্ধ ছিল, 4 থেকে 5 বছর বন্ধ ছিল। সংসার চলে না, কাজ না করলে চলবে না। আমরা চাইছিলাম যে কাজটা হোক। আমরা খুব খুশি আছি। আগে আমাদের কাজ ছিল না, ছেলে মেয়েরা খুব কষ্ট করছে, জমি জায়গা কিছু নেই আমাদের। এই কাজের আমাদের খুব নির্ভর, কাজটা পেলে খুব খুশি হবো। খুব ধন্যবাদ আমাদের। আজকে আনুষ্ঠানিকভাবে সারা বাংলা জুড়ে ভিবি রামজি নাম নিয়ে প্রকল্প, যেটা 100 দিনের জব কার্ডের মধ্যে দিয়েছিল সেটা 125 দিন করে দেওয়া হলো এবং 245 টাকা যেটা ছিল সেটাকে করে দেওয়া হলো 300 টাকা। মানবিক প্রধানমন্ত্রী পারিশ্রমিক 300 টাকা দিচ্ছেন কে? মোদিজি। নিউজ 18 বাংলা। মোদিজি জিন্দাবাদ। আরো সহজে নাগরিক পরিষেবা, জমির খতিয়ান দাগের তথ্য এবার ফ্রিতে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, তাহলে কি তথ্যের জন্য আর কোনো টাকা দিতে হবে না?
দেখো, একদমই কোনো অ্যাপ্লিকেশন ফি আর দিতে হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই সোশ্যাল সাইটে পোস্ট করে রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবং তিনি জানাচ্ছেন যে বিনামূল্যে অর্থাৎ কোনো ছাড়াই অনলাইনে জমির খতিয়ান এবং জমির দাগের তথ্যের ডিজিটালি কপি পাওয়া যাবে। অর্থাৎ এতদিন ধরে এই দুটি কপি পাওয়ার জন্য যে অ্যাপ্লিকেশন ফি দিতে হতো সেই অ্যাপ্লিকেশন ফি আর দিতে হচ্ছে না। গতকালই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সিদ্ধান্ত নেওয়ার 24 ঘন্টার মধ্যেই রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এই সিদ্ধান্ত কার্যকর হলো এবং এই সিদ্ধান্তের ফলে বিশেষ করে কৃষকরা সরাসরি উপকার পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তেমনটাই সোশ্যাল সাইটে পোস্ট করে জানিয়েছেন। বেশ।